গল্পের নাম ভাইয়ের কপালে। গল্পটি লিখেছেন প্রচেতা ঠাকুর। আর মোড়া ভাঙা শহরের বুক চিরে ছুটে যাচ্ছে গাড়িটা। জানালার কাঁচ নামিয়ে ভোরের শহরের ছোট ছোট ছবিগুলো মুগ্ধ হয়ে দেখছিল মধ্য 50-এর সুতনু চক্রবর্তী। প্রায় বছর 25-এর ব্যবধানে ভোল বদলেছে গোটা শহরের। আকাশ ছোঁয়া ফ্ল্যাট বাড়িগুলোর গায়ে ঝোলানো রং বেরঙের টুনি লাইটগুলো ক্লান্ত হয়ে জ্বলছে তখনও। কমলা রঙে ছাউনি দেওয়া মণ্ডপে কালী ঠাকুরকে পাহারা দিচ্ছে ঘুমন্ত দুই যুবক। এফএমটা অন করলো ড্রাইভার। গুড মর্নিং কলকাতা। আজ ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই কিন্তু দারুণ দারুণ গিফট আর কবজি ডুবিয়ে খাওয়া। চমকে উঠল সুতনু। আজ ভাইফোঁটা? পরিবারের থেকে বহু দূরে থাকতে থাকতে যেন হারিয়ে গেছে এই ছোট ছোট অনুভূতিগুলো। তবু এক ঝটকায় চোখের সামনে ভেসে উঠল ওদের পুরনো বাড়ির কালো সাদা খোপ কাটা লম্বা বারান্দাটা। বারান্দার ওই প্রান্ত থেকে অপটু হাতে পাট ভাঙা শাড়ি সামলাতে সামলাতে দৌড়ে আসছে সুমি। সকাল থেকেই লুচির গন্ধে বাড়ি মমা করছে। ঠাম্মা পিসি সব তরফের আত্মীয় স্বজনের কোলাহল, আর শঙ্খধ্বনিতে ওদের চক্করটি ভিলা যেন চাঁদের হাট তখন। মন থেকে কয়েক যোজন দূরত্বে সরে যাওয়া টুকরো ছবিগুলো যেন আজ রং তুলে নিয়ে তৈরি নতুনভাবে স্মৃতির রঙে রাঙিয়ে তুলতে। ঠিক পাশেই মাথাটা এলিয়ে কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে রয়েছে সুতনুর একমাত্র মেয়ে তিউ। আজকালকার ছেলে মেয়েদের এই এক সমস্যা, নতুন শহরে এসে কোথায় চারদিকে দেখবে তা নয়, সবসময় ওই ছোট্ট যন্ত্রটার মধ্যে যেন ঢুকে বসে আছে। এদিকে ট্রেনের রিজার্ভেশন থেকে হোটেল বুকিং সবটা ওরই উদ্যোগে। মেয়ের ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল সুতনু। অবিকল পুনমের আদল। সেই চোখ, টিকালো নাক, গজদাঁতের হাসি, সব কিছু মিলিয়ে ও ভীষণভাবে পুনমের মতো। এই মেয়েটা ছাড়া আর কীই বা আছে সুতনুর? সারা জীবনে সবটুকু ভালো থাকার পুঞ্জি উজাড় করে একলা হাতে বড় করেছে তিউকে। মেয়েটাও হয়েছে তেমন। বাবা ছাড়া বড্ড শূন্য যেন ওর দুনিয়াটা। সত্যি কথা বলতে কি, এ শহরে পা রাখার ইচ্ছেটা হারিয়ে গিয়েছিল। তাই তো মেয়ের মুখে কলকাতা নামটা শুনে বারবার বলেছিল, না না, কলকাতা নয়, বড্ড পলিউশন, ট্রাফিক। কি দেখার আছে ওই শহরে? আসলে ভয় হয়েছিল, মায়া জড়ানো শহরটায় পা রাখলে যদি ফেলে আসা স্মৃতিগুলো ফের হানা দেয় মনে। পথ চলতে চলতে যদি চোখে পড়ে যায় কোনো চেনা মুখ। না, সেসব এখন ফেলে আসা কয়েক টুকরো স্মৃতি ছাড়া আর কিচ্ছু নয়। সময়ের সঙ্গে লড়াই করতে করতে জীবনের গাড়িটাও এগিয়েছে দ্রুত। কলকাতার অলিগলি, সম্পর্কের পোক্ত বেড়াজালগুলোকে কেটে জীবনটাও পাহাড়ের বুকে খুঁজে নিয়েছে এক মুঠো যাপনের শান্তি। তবু এই শহরই জানে ওর বেড়ে ওঠা যৌবনের দাপট আর পুনমের সুখস্মৃতি। এই ঢাকের আওয়াজের উন্মাদনা, ফুরিয়ে যাওয়া রং মশালের টুকরো, ঠাকুরমার তৈরি নারকেলের নাড়ু। না না, এসব ভাবার আর কোনো কারণ নেই। সব টান তো সেদিনই চুকে বুকে গেছে, যেদিন বাড়ির অমতে পুনমকে বিয়ে করে চৌকাঠে পা রেখেছিল। এত বছরে কেউ খোঁজ করেনি তো বাড়ির ছেলেটা কোথায় আছে, কেমন আছে। আর যে শহরের অতিথিই সে, নিজের কেউ নেই তো এখানে। নিজেকে ভোলানোর জন্যই আলতো করে হাত রাখলেন তিউয়ের মাথায়। ঘুম ঘুম চোখে তাকালো তিউ। হোটেলের অ্যাড্রেস? কাম অন বাবাই, ডোন্ট ওরি, আমি আছি না, একটু ঘুমোও না। অবাক হয়ে তাকিয়ে থাকে সুতনু। কবে যে এত বড় হয়ে গেল মেয়েটা। শুধু দেখতেই নয়, স্বভাবেও পুরো পুনমের মতোই স্বাবলম্বী। ছোট থেকে সবটা গুছিয়ে নিতে পারে, হয়তো একা বড় হয়েছে বলেই। সত্যি, ভালোবাসার স্নেহ ছাড়া তিউকে কীই বা দিতে পেরেছে সুতনু। একই শহরে সবাই থাকতেও একা একা ন্যানিদের কোলে বড় হতে হলো মেয়েটাকে। ওর জন্মে ঠিক পরের অসহায়তার দিনগুলো ভাবলে বড্ড মায়া লাগে মেয়েটার জন্য, কিছুটা নিজের জন্য। কি কষ্ট করেই না কেটেছে এক একটা দিন। কচি বাচ্চাটাকে নিয়ে অপটু হাতে রীতিমতো হিমশিম খেত সুতনু। খুব মনে পড়তো ঠাম্মা মার কথা। তবু ফিরে যেতে পারেনি। কেনই বা যেত? মা বাবা তো বলেই দিয়েছিল, আর কোনো দিন ঢুকবি না এ বাড়িতে, ফিরে এলে আমাদের মরা মুখ দেখবি। সেই জন্যই তো শত বিপদের মধ্যেও ফিরে যাওয়ার কথা মনে হয়নি সুতনুর। মনের কোণে উঁকি দিয়েছিল আর একটা ভয়, যদি পুনমের মতো ওদের মেয়েটাকেও মেনে না নেয়। আর যাই হোক,
বাবা হয়ে সন্তানের অপমান সহ্য করা যে বড় কষ্টের। তাই একলাই শুরু হয়েছিল বাবা আর মেয়ের অদম্য লড়াইটা। তবু কি মন মানে হাজার হোক একসঙ্গে বড় হওয়া খুনসুটি? বোনটার জন্য বড্ড মন খারাপ করতো মাঝে মধ্যে। কখনো পুজোর হাত খরচ থেকে বাঁচিয়ে, কখনো বা টিউশনের টাকায় দেওয়া ভাইফোঁটার ওই সামান্য উপহারগুলো কি যত্নে রাখতো ছোট্ট বোনটা। বাড়ি থেকে সারা জীবনের মতো বেরিয়ে আসার দিনে দোতলার বারান্দায় সুমির ওই ছলছলে হাজারো প্রশ্ন ভরা চোখ দুটো যেন তাড়া করে বেড়াতো সুতনুকে। কে জানে, হয়তো ও খুঁজেছে দাদাকে, বা খোঁজ করার দরকার হয়নি আর। আসলে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজা কার সাধ্যি। রিংটোনের আওয়াজে ঘোর ভাঙল সুতনুর। ধরপড় করে উঠে বসলো তিউও। ফোন ধরেই মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে আদুরে গলায় বলে উঠল তিউ, হাই। ওপার থেকে শোনা যাচ্ছে আবছা পুরুষ কণ্ঠ। কতদূর? এই তো আর 15-20 মিনিট। খুব অবাক লাগলো সুতনুর। কে অপেক্ষা করে আছে ওদের জন্য? তিউয়ের কোনো বন্ধু? কই, এখানে আসার আগে তো কিছু বলেনি তিউ। বারবার জিজ্ঞেস করেছিল সুতনু এমন হঠাৎ করে কলকাতায় ঘুরতে যাওয়ার কারণ। মনে মনে মেয়ের উপর বেশ অসন্তুষ্ট হলো সুতনু। সে তো বরাবর বন্ধুর মতোই মিশেছে তিউয়ের সঙ্গে, তাহলে এত লুকোচাপা কেন? ডিএলএফ বিল্ডিংটা ক্রস করতেই যেন কলকাতা নতুন রূপে ধরা দিল। এদিকটাতে আগে কোনো দিন আসা হয়নি। সুতনু যে সময় প্রাণের শহরটাকে ছেড়ে চলে গিয়েছিল তখন এই দিকটা এত উন্নতও হয়নি। ওর জীবনের বেশিরভাগটা জুড়েই ছিল উত্তর কলকাতার অলিগলি, আড্ডা আর যৌথ পরিবারের হই হুল্লোড়। ঠাম্মা, দাদু, বাবা, মা আর বোন সব মিলিয়ে ভালোবাসা আদরে জমজমাট একটা পরিবার। পড়াশোনার পাশাপাশি বন্ধুবান্ধব, রক্তদান শিবির, পাড়ার পুজো সব মিলিয়ে বড্ড স্বর্ণালী ছিল দিনগুলো। ওদের পাড়ার অনেক মেয়েরই ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট ছিল যুবক সুতনু একাই। সেবার পাড়া থেকে উদ্যোগ নিয়ে অনাথ আশ্রমে গিয়েছিল ওরা কিছু সাহায্য করতে। সেই সূত্রেই আলাপ হয়েছিল ওই আশ্রমের সুপারভাইজার বহুদিনের আবাসিক পুনমের সঙ্গে। খুব ছোট্ট থেকেই এই আশ্রমের সঙ্গে জড়িয়ে থাকা মেয়েটা দমকা হাওয়ার মতোই এক ঝটকায় এলোমেলো করে দিয়েছিল সুতনুর জীবন। এমনিতেই ঠাকুরদার বাবা কোনোদিন চাননি বাড়ির একমাত্র ছেলে পারিবারিক ব্যবসা ছেড়ে চাকরিতে যোগ দিক। তবু এক প্রকার জোর করেই পুনমের জন্য নিজের মতো করে কেরিয়ার শুরু করেছিল সুতনু। তুমুল অশান্তি শুরু হয়েছিল চক্রবর্তী ভিলায় পুনমের ব্যাপারে জানানোর পর। ঠাকুরমা মা অন্ন জল ত্যাগ করেও ফেরাতে পারেননি সুতনুকে। সব কিছু পিছনে ফেলে নিজেদের ছন্দে শহরের অন্য প্রান্তে ঘর বেঁধেছিল পুনমের সঙ্গে। মুহূর্তের মধ্যে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বাড়ির তরফে। ছেলের চেয়েও দামি তখন বংশ পরিচয় ও আত্মাভিমান। এই নিয়ে কম আফসোস ছিল না পুনমের মনে। সেই আক্ষেপ নিয়ে পুনমও একদিন চলে গেল তিউ আর সুতনুকে একা করে দিয়ে। তিউকে নিয়ে একা এ শহরে যেন দিন দিন দম বন্ধ হয়ে আসছিল সুতনুর। ঠিক তখনই ওপর মহলের এক অফিসারের সহায়তায় কাশিয়াং ব্রাঞ্চে ট্রান্সফারটা পেয়ে গিয়েছিল সুতনু। পাহাড়ের খামখেয়ালিপনা আর পাহাড়ি মানুষজনের অমায়িক ব্যবহারের সঙ্গে কখন যে এতটা একাত্ম হয়ে গেল। কিছুক্ষণ পর বেশ বড় একটা কমপ্লেক্সের সামনে ওদের গাড়িটা থামতেই এগিয়ে এলো চোখে চশমা পরা এক সুদর্শন যুবক। কে ছেলেটা? তিউয়ের বিশেষ বন্ধু? এই পুরো প্ল্যানটাই কি ইচ্ছাকৃত? ছেলেটা ওদের লাগেজগুলো নিয়ে এগোতে লাগলো ধীরে ধীরে। তিউয়ের সঙ্গে বেশ অনেক দিনের পরিচয় মনে হচ্ছে, তবুও চোখ দুটোতে যেন কি খুঁজছিল সুতনু। খুব চেনা, খুব জানা দুটো চোখ। স্মৃতি হাতড়াতে লাগলো সুতনু। কোথায় দেখেছে চোখ জোড়া? বড্ড চেনা। এই যে খুঁজে পেয়েও না পাওয়ার আক্ষেপটা যে কি ভয়ানক, যার হয় সেই জানে। লিফটে উঠতে উঠতে কথায় কথায় পরিচয় হলো তিউয়ের বন্ধুর সঙ্গে। ছেলেটির নাম নৈরিত, ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ার। তার মানে তিউয়ের থেকে বছর দুয়েকের ছোট। ফ্ল্যাটের সামনে এসে বেল বাজাতেই দরজাটা খুললেন দুধ সাদা পাঞ্জাবি পরিহিত বছর 50-এর এক ভদ্রলোক। কি অনাবিল হাসি ভদ্রলোকের। নৈরিতের বাবার বন্ধুত্বপূর্ণ ব্যবহারে অস্বস্তিটা যেন একটু একটু করে কাটছিল সুতনুর। ওদের সোফায় বসতে দিয়ে নৈরিত জোর গলায় ডেকে উঠল, মা, কোথায় তুমি? কি গো? খোঁপাটা ঠিক করতে করতে ডাইনিংয়ে এলেন নৈরিতের মা।
হালকা গোলাপি জামদানি, চোখে রিমলের চশমা পরা দোহারা চেহারার ভদ্রমহিলাকে দেখে পা থেকে মাটি সরে গেল সুতনুর। নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মানুষটাও। কেমন একটা ঘোরের মধ্যে সুতনুর মুখ থেকে একটাই শব্দ বেরিয়ে এলো, সুমি। হতভম্ব হয়ে সামনের চেয়ারটায় বসে পড়ে সুমি। মুখ থেকে কোনো কথা বেরোয় না, শুধু দু চোখ বেয়ে জলের ধারা ভাসিয়ে দিচ্ছে নতুন কেনা জামদানিটা। নিজের চোখের কোলটা হালকা করে মুছে সুতনু বলল, কত বড় হয়ে গেছিস সুমি। তারপর নৈরিতের দিকে আঙুল দেখিয়ে বলে, ও তার মানে তোর ছেলে সুমি? হ্যাঁ মামা, আমি তিউদিকে মানে তোমাদের এফবিতে খুঁজে বের করেছি। মামা? আর একবার ডাক আমায় মামা বলে। আয় ভালো করে দেখি তোকে। সুতনু জড়িয়ে ধরে নৈরিতকে। সুমি ধীরে ধীরে বলে, কোথায় পেলি ওদের? আর বলো না পিপি, একদিন হঠাৎ নিড টু টক লিখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি, পরে ডিটেলস লিখে মেসেঞ্জারে পিং করতে ফোন নাম্বার শেয়ার করলাম। আমি তো জানতামই না কলকাতায় যে আমার এত কাছের মানুষ আছে। চশমাটা খুলে কান্নায় ভেঙে পড়ে সুমি। নৈরিত বলতে থাকে, প্রতি বছর পিসিরা আসতো ভাইফোঁটা দিতে। ঠিক অনুষ্ঠানের সময় প্রতি বছর একলা ঘরে কাঁদতে তুমি। কতবার দেখেছি তোমায় দেওয়ালে ফোঁটা দিতে। বুঝতাম তোমারও দাদা আছে বা ভাই। মনে আছে মা, একদিন জিজ্ঞেস করেছিলাম তোমায়, তুমি বলেছিলে তোমায় নাকি ভাইফোঁটা দিতে নেই। এরকম অদ্ভুত উত্তর পেয়ে বাবাকেই জিজ্ঞেস করেছিলাম। একেবারে উত্তর পাইনি যদিও, ধীরে ধীরে জেনেছিলাম মামার নামটা। আর ওই যে তোমার আলমারিতে রাখা পুরনো অ্যালবামটায় শোভাবাজারের বাড়িতে তোলা ফটো, ওখানেও তো ছিল মামার ছবি। ফেসবুকে খুঁজে বের করলাম মামাকে। ভয় হয়েছিল মামা হয়তো কথাই বলবে না আমার সঙ্গে। মামার প্রোফাইলে দেখলাম মোটামুটি সব ছবিতেই তিউদি ট্যাগড। বুঝলাম ও মামার কাছের কেউ। তখন পিং করলাম। আর আমরা দুই ভাই বোন মিলে ঠিক করলাম তোমাদের এবারের ভাইফোঁটার বেস্ট গিফটটা দেব। নৈরিতের বাবা এগিয়ে এসে দুই কাঁধ ধরে তুললেন সুমিকে। বললেন, তুমি কি বলো তো, আজ কাঁদছো? আজ তো তোমার আনন্দের দিন। সুতনু বনে চোখ দুটো মুছিয়ে বলল, সত্যি সুমি, আজ আর কাঁদবো না। সুমি, বাড়িতে কেউ নেই। তুমি চলে যাওয়ার কয়েক বছরের মধ্যেই দাদু ঠাম্মা, বছর পাঁচেক আগে বাবা, আর গত বছর মা। বাড়িটাও নেই। কে মেনটেন করতো বলো? তাই বিক্রি করে দিয়েছিলাম মা থাকতেই। তোকে অনেক খুঁজেছিলাম দাদা, কোনো খবর পাইনি তোর। ওদের মুখের দিকে তাকিয়ে ফের জিজ্ঞেস করে সুমি, বৌদি নেই? টিউ হবার সময়। তারপরে চলে গিয়েছিলাম কার্শিয়াংয়ে, এখন ওখানেই সেটেলড। টিউ মানে তুই একলা? হ্যাঁ, একলাই। দাদার বুকে মাথা রেখে বলতে থাকে সুমি। তবু আমাদের কথা মনে পড়ল না বল? ও ঠাম্মা পিসি সবাই তো ছিল। কত কষ্ট পেয়েছিস একা একা। অভিমান, অভিমান বড় জটিল জিনিস সুমি, বড় ভয়ঙ্কর। কাছের মানুষদের অভিমানে বলা কথা ধরতে হয় দাদা। জানিস, এক সময় আমি তোকে খুঁজেছি পাগলের মতো, কিন্তু তখন যে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। শুধু থানা পুলিশ করতে পারিনি তোদের কথা ভেবে। একটা সময়ের পর হার মেনে নিয়েছিলাম। শুধু তোদের উপরে নয় রে, এই শহরটাতেই আসতে মন চায়নি আর। সব কেড়ে নিয়েছে আমার থেকে। নৈরিতাতেও এগিয়ে এসে বলে, শোনো, আর কান্নাকাটি নয়। এবার তোমরা সারো দেখি, আমরাও তো ভাইফোঁটা সেলিব্রেট করব নাকি। মামাকে জড়িয়ে ধরে নৈরিত বলে, না মামা, আমাদের শহর কেড়ে নিতে নয়, শুধু দিতে জানে। দেখো, যা আজ তোমার হাতের মুঠোয় সেটুকুই বা কম কি। নৈরিতের বাবা ভিতর থেকে একজোড়া মিষ্টির প্লেট সাজিয়ে নিয়ে আসে। শঙ্খধ্বনিতে আর চন্দনের গন্ধে ভরে ওঠে ঘরটা। অনেকদিন পর দুই ভাই বোনের কলরোলে ঝলমল করে ওঠে সুমিদের এক ফালি ব্যালকনিটা। হাসি, আনন্দ, ভালোবাসার ইকুয়েশনে মিলে যায় মনের সব জটিল অঙ্কগুলো। মুহূর্তেরা ফ্রেমবন্দি হয়ে দীর্ঘজীবী করে তোলে চিরন্তন সম্পর্কদের। সুমির পাশাপাশি বসে নৈরিতের কপাল ছুঁয়ে পিসির শেখানো কথাগুলো অনভ্যস্ত সুরে বলতে থাকে তিউ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন।
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।